বিতর্ক একটা জায়গাতেই, দলের মধ্যে দুর্নীতি যে কোথায় কোথায় বাসা বেঁধে আছে বা বাসা বেঁধেছে কিনা আদৌ, তা নিয়ে কি আদৌ কোনো তথ্য পান, কোনো ইনফরমেশন পান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব? আর যদি পান তাহলে সেই তথ্য বা সেই ইনফরমেশন পাওয়ার পর কি করেন সেটা নিয়ে? বসে থাকেন, অপেক্ষা করেন যে কখন কোনো এজেন্সি, তার রাজ্যেরই হোক অথবা কেন্দ্রের, তারা গ্রেফতার করবে ওই দুর্নীতিগ্রস্ত নেতাকে, তারপর তারা ব্যবস্থা নেবেন রাজনৈতিক সাংগঠনিকভাবে দলের কোনো একটি পদ থেকে বা সরকারের কোনো পদ থেকে সরিয়ে। আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় ঘটনা সাম্প্রতিক সময়, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস দলীয় ব্যবস্থা নিয়েছে, সরকারের ক্যাবিনেট থেকেও সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, কিন্তু সবটাই সিবিআই গ্রেফতার করার পর, তৃণমূল কংগ্রেসের বেশ কিছুদিন নজর রাখার পর, এবং সে নজর রাখার পর কিছু প্রাথমিক প্রমাণ অন্তত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যাচ্ছে এ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর। এর আগেও কলকাতার এক কাউন্সিলরকে আমরা জেলে ঢুকতে দেখেছি, এক কেন দুই কাউন্সিলরকে জেলে ঢুকতে দেখেছি। একজনের বিরুদ্ধে তো পুলিশকে খুন করা বা তাকে খুনে ইন্ধন দেওয়ার মতো গুরুতর অপরাধের অভিযোগ ছিল। দুজন যখন জেল খেটেছেন খুনের অপরাধে, তখন তাদের মধ্যে একজনের মেয়ে আবার সক্রিয় রাজনীতি করেছেন। সে করতেই পারেন, বাবার পাপের শাস্তি হয়তো সন্তানকে দিতে চাননি দলীয় নেতৃত্ব, অন্য প্রশ্ন। কিন্তু সবটাই পুলিশ গ্রেফতার করার পরে এবং তারপরে উঠে এসছে কে কিভাবে এদের মধ্যে কত সম্পত্তি করেছিলেন, কিভাবে সেই সম্পত্তি করা, সেই সম্পত্তির বিবাদ, সেই কালো টাকার ধান্দাই শেষমেশ তাদেরকে ঠেলে দিয়েছে কোনো একটা খুনের সিদ্ধান্ত নিতে অথবা খুনের সিদ্ধান্তে ইন্ধন দিতে। এই সবটাই পুলিশ মানে একটা এজেন্সি গ্রেফতার করার পর। দলের নেটওয়ার্ক কি তৃণমূল কংগ্রেসের এত খারাপ? এতগুলো আসন বিধানসভা নির্বাচনে, রাজ্যের সমস্ত পুরসভা, সমস্ত পঞ্চায়েতই প্রায় তৃণমূল কংগ্রেসের দখলে, এক কথায় নিরঙ্কুশ এ রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের। তারপরেও দলের কোনো স্তরে, আচ্ছা ছেড়ে দিন ছোট স্তরের কথা, একেবারে নিচের স্তরের কথা, একেবারে মাথার স্তরে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, এদের দুর্নীতির খবর পেতে এত সময় লাগে যে পুলিশ বা এজেন্সি না এলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানতে পারেন না। জানলেই বা কি করেন? এই যে অনুব্রত মণ্ডলের 17 কোটি টাকার সম্পত্তি নামে বেনামে অ্যাটাচ করলো সিবিআই, কি করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব? এখনো তো বলছেন পাশে আছেন, যদিও সৌগত রায়ের মতো বর্ষিয়ান নেতারা বলছেন দলের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে, আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, তার মানে ঘুরে দাঁড়ানোর মতো কিছু ঘটেছে। তাহলে সত্যি কি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থই পাচ্ছেন না, কুল পাচ্ছেন না দুর্নীতির, নাকি সব জেনে সব বুঝেও কোথাও একটা অসহায়? আসবো বিতর্কে, তার আগে চোখ রাখবো আজকের বিশেষ প্রতিবেদন। কখনো বন্ধ ফ্ল্যাটে উদ্ধার কোটি কোটি টাকার পাহাড়, কোথাও জমি বাড়ির দলিলের হিসাব মেলাতে কুল পাচ্ছেন না তদন্তকারীরা। গত এক মাসে রাজ্যের এই ছবি যেন রোমহর্ষক গোয়েন্দা সিরিজ। খবরের সামনে থেকে সরতে পারেননি রাজ্যের মানুষ, পরতে পরতে একের পর এক তথ্য চমকে দিয়েছে। মানুষ ধাক্কা খেয়েছেন বইকি, টাকার পাহাড় দেখে মনে জমেছে প্রশ্নের পাহাড়, জমেছে তিক্ততা। কিন্তু দুর্নীতি দমনে শাসক দল বা প্রশাসনে খুব কোনো তৎপরতা নজরে পড়েনি। সাধারণ মানুষ শুধু নন, একই রকম ধাক্কা যে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্ব সামলাতে হিমশিম খাচ্ছে, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল সৌগত রায়ের কথায়। দলের অস্বস্তির কথা স্বীকার তো করেইছেন, একই সঙ্গে পরিস্থিতি সামলাতে গিয়ে তাদেরও যে হতবাক দশা তাও কার্যত মেনে নিয়েছেন। কোনো সন্দেহ নেই অস্বস্তি করছে, তবে তাকে শোধরানোর জন্য চেষ্টা দল করেছে। আমরা দুঃখিত, আমরা ঘুরে দাঁড়াচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছেন যে দু একজন অপরাধ করলে পুরো পার্টি তো হয় না। মানুষ যদি দেখে টাকা এক জায়গায় জমা হয়ে আছে, এটা তো খুব অ্যাডভার্স এফেক্ট আমাদের উপরই পড়ছে। মানে আমরাই ভাবছি আমরা সফট হচ্ছি। পরিস্থিতি সামলাতেই কি নতুন তৃণমূল, তারও ব্যাখ্যা দিলেন প্রবীণ তৃণমূল নেতা। তবে মনে করিয়ে দিলেন মমতা মুলায়ম হয়ে যাননি। মমতা ব্যানার্জিকে মুলায়ম সিং যাদবের সাথে তুলনা করা ঠিক হবে তো, খুব অন্যায় হবে। তো মমতা ব্যানার্জি যাকে দায়িত্ব দেবেন, যেমন অভিষেককে দিয়েছে, তিনি সংগঠনের কাঠামোকে কিছুটা পাল্টাবার চেষ্টা করতেই পারে। সেই কাজটা চলছে, সম্পূর্ণ হয়েছে বলে আমি জানি না, কিন্তু চলছে। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। চমৎকার,
অনুব্রত বলছেন যে সার্টিফিকেট দেখতে চেয়েছে, আর সৌগত রায় তো তাকে অপরাধী বানিয়েই দিলেন। এটাই তৃণমূল কংগ্রেস। দল অস্বস্তিতে থাকলো কি না থাকলো সেটা বড় কথা নয়। যে ছেলেমেয়েগুলো রাস্তায় বসে আছে দীর্ঘদিন ধরে, যাদের মেধা প্রতারিত হয়েছে, স্কুলগুলো খালি হয়ে গেছে, 3.5 লক্ষ শূন্য পদ, তারা তো অস্বস্তিতে, তাদের পরিবার অস্বস্তিতে। তো তাদের ওই অস্বস্তি দূর করুন, যেটা সরকারের কাজ, দলের কাজ। এ কাজ দল অস্বস্তিতে আছেন কি না আছেন এতে মানুষের কিছু এই মুহূর্তে এসে যায় না, কারণ মানুষ এখন তৃণমূল থেকে মুক্তি চাইছে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির বেশ কয়েকদিন পর দল ও প্রশাসন থেকে তাকে সরানো হয়। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে তো পাল্টা দলনেত্রী প্রশ্ন তুলেছেন, কি করেছে কেষ্ট। পরশুদিন কেষ্টকে গ্রেপ্তার করলেন কেন? কি করেছিল কেষ্ট? যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন, একটা ইলেকশনে ওকে বেরোতে দেননি। দুর্নীতির অভিযোগকে আমল দেওয়ারও যে খুব একটা ইচ্ছা নেই তা স্পষ্ট। ভাবমূর্তি যে খারাপ হচ্ছে তা মালুম পাচ্ছেন দলের কেষ্টবিষ্টরা। নতুন মন্ত্রিসভা সাংগঠনিক রদবদলের পর তাই এবার নতুন তৃণমূলের প্রচার চলছে। কিন্তু স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে তো আশু প্রয়োজন দুর্নীতি দমন। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তেমন কোনো স্পষ্ট নীতি নির্দেশিকার দেখা নেই। সাধারণ মানুষের প্রশ্ন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সত্যিই কি দিশা পাচ্ছে না তৃণমূল, নাকি অসহায় তৃণমূল? রিপাবলিক বাংলা। বিতর্কের মূল প্রশ্নগুলোর দিকে শুরুতেই নজর রাখবো আমার আজকের অগ্নিবাণ 1। দুর্নীতির খবর না থই, কোনটা পাচ্ছে না তৃণমূল? খবরই আসছে না, নাকি এত খবর আসছে যে থই পাচ্ছে না তৃণমূল? অগ্নিবাণ 2। সৌগত রায়ের মতো বর্ষিয়ান নেতারা, প্রবীণ নেতারা বলছেন হ্যাঁ শকড, অস্বস্তি তো আছেই, দলের ভাবমূর্তি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশ্নটা হচ্ছে অস্বস্তি কিসে? দুর্নীতি গেরার অস্বস্তি, না নেতাকে উগ্রনোর অস্বস্তি? যারা দুর্নীতি করছেন এমন অনেকজনকে গিলতে হচ্ছে, যেমন অনুব্রত মণ্ডল। আবার অনেককে উগড়েও ফেলতে হচ্ছে। দলের জন্য অনেক কাজে একদিন এসেছিলেন তা সত্ত্বেও, যেমন পার্থ চট্টোপাধ্যায়। কোন অস্বস্তি কাজ করছে তৃণমূলে? অগ্নিবাণ 3। জেলা সভাপতির পরিবার সম্পর্কে তৃণমূল কংগ্রেস জানে না। কালকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন অনুব্রত মণ্ডলের মেয়ে স্কুলে শিক্ষকতা করেন, তিনি জানেন না। আজকে সৌগত রায় বলেছেন তিনিও জানতেন না অনুব্রত মণ্ডলের মেয়ে স্কুলে শিক্ষকতা করেন। তৃণমূল কংগ্রেস কি এত লুজলি প্যাকড একটা দল? একজন আরেকজনের এতটাই খবর রাখেন না যে অনুব্রত মণ্ডল, তিনি দলের সর্বোচ্চ কমিটি, জাতীয় কমিটির সদস্য, তার মেয়ে স্কুলে চাকরি করে এই রাজ্যে, তারই জেলায় বীরভূমে, বাড়ি থেকে 300 মিটার দূরে। জানতেন না দলের কোনো নেতা? রাজ্যের শিক্ষামন্ত্রী সৌগত রায়। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্ত, আমার সঙ্গে রয়েছেন সৈকত গিরি সিপিআই মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন কামরুজ্জামান চৌধুরী কংগ্রেস মুখপাত্র, এবং বর্ষিয়ান সাংবাদিক নির্মল মুখোপাধ্যায়। আমি একেবারে শুরুতে রিজুবাবু আপনার কাছে আসি। আমার এই 3টে প্রশ্ন এক এক করে যদি উত্তর দেন প্লিজ। রিজুবাবু বলুন। আমার এই 3টে প্রশ্ন, একবার বলে দিন প্রশ্নগুলো প্লিজ। আমার প্রথম প্রশ্ন ছিল, দুর্নীতির খবর পাচ্ছেন না আপনারা, নাকি থই পাচ্ছেন না? প্রথম প্রশ্নের জবাব, যেটা আমার অন্য মুখপাত্ররাও বলেছে, আমিও আবার বলছি, তৃণমূল কংগ্রেস কোনো রকম কোনো দুর্নীতির সাথে আপোষ করে না। আজকে আমাদের দল 2021-এর 2রা মের পরে আজকে চারিদিকে দেখুন অন্য কোনো দল নেই, চারিদিকে সবাই তৃণমূল। 220 বিধায়ক আমাদের, তাদের ঘনিষ্ঠ কেউ, আজকে আমি বলছি তাদের ঘনিষ্ঠ কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকে বা তারাও যদি কোনো রকম সাথে, যদি সেটা মহামান্য আদালতে প্রমাণিত হয়, দল ব্যবস্থা নেবে। পার্থদার ব্যাপারে আপনারা দেখেছেন 7 দিনের মধ্যে ব্যবস্থা নিয়েছি আমরা, দলের মতো ব্যবস্থা নেব আমরা দুর্নীতির সাথে। তাহলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? উত্তর দিয়ে দিচ্ছি। পার্থবাবুর ব্যাপারে আজকে বাংলায় 3য়বারের জন্য তৃণমূল কংগ্রেস দল গঠন করেছে বা সরকার গঠন করেছে বাংলার মানুষের আশীর্বাদে। আমাদের সাধারণ সম্পাদক তখনও বলেছিল যে আমরা বেনিফিট অফ ডাউট বাংলার মানুষকে দিয়েছি। আর অনুব্রত বাবুর ব্যাপারে আমি বলছি, এটা
আস্তে আস্তে আরো আপনাদের সামনে আসবে, এটা বোঝাই যাচ্ছে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে, কোন রকম কিছু হচ্ছে না। 17 কোটি সম্পত্তি attach হয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, শুধুমাত্র শুধু ব্যাংকের অ্যাকাউন্ট। শুনুন, কেষ্টবাবুর ওটা প্রথমত নয়, এই ঘনিষ্ঠ ব্যাপারটা আমি এখনো বুঝতে পারছি না, ওটা আইন আদালত বুঝবে। কিন্তু কেষ্টবাবুর মেয়ে কিন্তু ঘনিষ্ঠ নন। আমি কেষ্টবাবুর মেয়ের ব্যাপারে একটা কথা বলে একটু সময় দেবেন। সুকন্যা মণ্ডল গতকাল হাইকোর্টে রায় একটা অ্যাডিশনাল এফিডেভিট পেশ করা হলো। আমি শুধু চাকরির কথা জিজ্ঞেস করছি না, আমি টাকার কথা জিজ্ঞেস করছি। একটু কাইন্ডলি এটা বলতে দেবেন, কাইন্ডলি। ব্যাংকে অনেকগুলো এফডি আছে ওনার নামে, আমাকে একটু কাইন্ডলি বলতে দিন। গতকাল হাইকোর্টে সুকন্যা মণ্ডলের নামে একটা অ্যাডিশনাল এফিডেভিট জমা করলো সিপিএম এর একজন আইনজীবী। সেটা জমা করার পর সেটা বিচারপতি রায় দিয়ে দিলেন, তাকে সশরীরে হাজির হতে হবে। 24 ঘন্টা ধরে সেই রায়ের পর থেকে প্রতিটা বাংলার মিডিয়া খাপ পঞ্চায়েত বসে গেছে। আর মা হারা মেয়ে যার বাবা প্রতিহিংসার রাজনীতি জেলে, আজকে সে যদি আত্মহত্যা করতে দায় নিত কি? আজকে যদি প্রতিহিংসার আগুন বুকে নিয়ে বিচারপতিরা এরকম রায় দেয়, এটা খুবই বাংলার মানুষের কাছে দুর্ভাগ্যজনক। কালকে আত্মহত্যা করেছেন, দায় নেবেন রিজুবাবু? পেনশন না পেয়ে 3 বছর ধরে। অবশ্যই তদন্ত হোক, ওটা দায় নেওয়ার কথা মাথায় আসে না, তদন্ত হবে। ওটা দায় নেওয়ার কথা মাথায় আসে না, এটা দায় নেওয়ার কথা মাথায় আসে। যারা এর পেছনে থাকতো তাদেরও দায় নিতে হতো। কিয়া দেবী, এ তো উল্টো কথা মনে হচ্ছে। না, এটা তো স্বাভাবিক, চোরের মায়ের বড় গলা তো সব সময় হয়, এটা তো প্রমাণিত, দীর্ঘবার বারে বারে প্রমাণিত। ব্যাপারটা হচ্ছে খুব স্পষ্ট। আপনার যে 3টে প্রশ্ন, একদম তীক্ষ্ণ প্রশ্ন, আমি 3টে 10 সেকেন্ড করে উত্তর দিচ্ছি। প্রথম হচ্ছে খবর নাতে, খবর নিশ্চয়ই ছিল। আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে একদম কুচবিহার থেকে কাকদ্বীপ যা হচ্ছে সব খবর আসে হরিশ চ্যাটার্জি এবং হরিশ মুখার্জি স্ট্রিট দুভয়েতেই, তো সেখানে কোনো খবর পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল সুপ্রিমো, আমি মুখ্যমন্ত্রীর কথা বাদই দিলাম, কিন্তু তৃণমূল সুপ্রিমো হিসেবে তিনি খবর পাচ্ছেন, এটা কি সম্ভব? নিশ্চয়ই খবর পেয়েছেন তিনি, বিভিন্ন রকম বিভিন্ন ভাবে খবর পেয়েছেন। অর্পিতা কোথায়, উড়িয়া সিনেমায় কি সিনেমা করেছেন সেটা পর্যন্ত তিনি মঞ্চে উঠে বলেছেন, আর এখন বলছেন আমি জানতেই পারিনি। বেশ, না হয় ঠিক আছে, তার হয়তো মানুষ সাময়িক স্মৃতি বিভ্রম ঘটেছে। আর অস্বস্তিটা কিসের, সেটা তো উত্তর তৃণমূল দেবে। অস্বস্তিটা হচ্ছে এই চোরগুলোকে কিভাবে তারা চোরের হয়ে তারা বলবেন, পক্ষে বলবেন না বিপক্ষে, তার কারণ এখন খুব স্পষ্টভাবে অনির্বাণ যিনি বসে আছেন, আমি জানি না তিনি এই পুরনো তৃণমূল না নতুন তৃণমূলের, তো তার ব্যাপারটা সেই অনুযায়ী তিনি উত্তরটা দেবেন। নতুন হলে উত্তর একরকম হবে, পুরনো হলে উত্তর অন্যরকম ভাবে হবে। আর অন্যদিকে হচ্ছে যে চাকরির বিষয়, আরে ব্রাত্য বসু তিনি তো জানেনই না যে ওনার অফিস দপ্তর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে 500 দিন ধরে এই চাকরি প্রার্থী ছেলেরা বসে আছে, ওনার কথা না হয় বাদ দিলাম, ব্রাত্য না ব্যর্থ সেটা আলাদা কথা। কিন্তু এইটা কালিকাপুর যে স্কুলে সুকন্যা নাকি পড়াতেন, সেখানকার ছাত্রছাত্রীরাই তো জানে না, সেখানকার শিক্ষক শিক্ষিকারাই তা জানেন না যে এই সুকন্যা মণ্ডল এবং অনুব্রত মণ্ডলের, উনি যেটা বলেন ঘনিষ্ঠ আপ্তসহায়ক অর্ক দত্ত, এরা দুজনেই তো ওই স্কুলে তাদের খাতায় কলমে তারা চাকরি প্রার্থী ওখানে বা চাকরি করছেন, তারাই জানেন না। অর্থাৎ পুরো ব্যাপারটাই তো ভেগ। এবং এটা তো আমরা তো এখন দেখছি, আগে ছিল পাড়ায় পার্থ মডেল, এখন পাড়ায় পরেশ মডেল। এই পাড়ায় পরেশ মডেলটা এখন খুব হিট হয়েছে। অর্থাৎ এরকম যদি খোঁজ নেন এই রঞ্জন বা চন্দনের মাধ্যমে, প্রচুর পাড়ায় পরেশ পেয়ে যাবেন। আমি উত্তরটা দিই। কেয়াদির সব কথাই আমি খুব মন দিয়ে শুনলাম। প্রথমে কেয়াদিকে আমার প্রশ্ন, যে তিনি বললেন আমি পুরনো না নতুন তৃণমূল, আগে তিনি বলুন তিনি মোদির বিজেপি না আদি বিজেপি দিলীপ ঘোষের না তৎকাল বিজেপি শুভেন্দু, তিনি কোন বিজেপির সদস্য? দ্বিতীয় আসি, তিনি বলছেন নীতি নৈতিকতার কথা। আজকে ইডি সিবিআই কেন্দ্রীয় সংস্থাগুলো জেরা করছে তৃণমূলের নেতা মন্ত্রীদের, আকণ্ঠ দুর্নীতিতে জর্জরিত। ইডি সিবিআই চার্জশিট মেনশন তিরপল কেলেঙ্কারি থেকে শ্মশান জমির চুরির কেলেঙ্কারি, শুভেন্দু অধিকারীকে জেরা করা হচ্ছে না কেন? তিনি বলুন 2014 থেকে 2022 একটা বিজেপি নেতার নাম জেরা করা হচ্ছে। এক মিনিট, শুধু একটা জিনিস শুধরে দিই, আমি আদালতকে মিসকোট করার অধিকার তো আমাদের কারণ নেই। ত্রিপল কেলেঙ্কারি থেকে চার্জশিট থেকে তো শুভেন্দু অধিকারী নামটা প্রত্যাহার করে নিয়েছে রাজ্যের সিআইডি। আরে বাবা, আপনার কাছে খবর নেই? আচ্ছা, আমার কাছে আপনি বলতে চাইছেন ত্রিপল চুরির ব্যাপারে আমার কাছে খবর নেই, কিন্তু আপনি বলুন না, আপনি যখন এইটা সূত্রে দিলেন তাহলে হয়তো রিপাবলিকের কাছে এই তথ্যটাও আছে, নিশ্চয়ই এই তথ্যটাও আছে যে সারদা কেলেঙ্কারি প্রাইম অ্যাকিউজ সুদীপ্ত সেন চিঠি লিখে জানিয়েছে। আমার একটা প্রশ্ন, সুদীপ্ত সেন তো এর আগে অনেকগুলো চিঠি লিখেছিলেন রিজুবাবু, সেই চিঠিগুলো নিয়ে টানাটানি করলে কি মুশকিল? না, টানাটানি হোক, আমরা তো বলছি টানাটানি হোক, শুধু বিরোধীদের কেন? আমি তো চাইছি দাগি অপরাধী কারণ না, আমি
আমি রিজু চাইছি, ঠিক বলেছেন রিজু, আমি চাইছি তো নিশ্চয়ই করছেন কেন? আমার উত্তরটা শুনুন না, এত অসহিষ্ণু হলে হয়? আপনি যেটা বলছেন সারদার কেলেঙ্কারি, নিশ্চয়ই সারদার আমি চাইছি তদন্ত হোক, কিন্তু তাহলে এটাও তদন্ত হওয়া দরকার যে রাজীব কুমারের বাড়ির সামনে ধর্ণা কে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন, কি শর্ত। এবং শুধু তাই নয়, আমাদের রাজ্যের মানুষের টাকায়, করের টাকায় রাজ্যের কোষাগার থেকে কেস করা হয়েছে সুপ্রিম কোর্টে যাতে কিনা রাজীব কুমারকে জেরা না করা হয়। এবং সেটা 11 কোটি টাকা, আরে রিজু বাবু 11 কোটি টাকা নিয়ে কেন রাজ্যের টাকা আপনি বলুন না। আরে আপনারা তো টিভি চ্যানেলের মালিককে পর্যন্ত ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দেন। আপনারা তো টিভি চ্যানেলের মালিককে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দেন। আপনি তো একজন মহিলা, তাহলে যখন দেশের প্রধানমন্ত্রী গণধর্ষক আর খুনিদের ছেড়ে দিচ্ছে, আপনারা কিছু টিভি চ্যানেলের মালিককে পর্যন্ত গ্রিন চ্যানেল করে দেন। গণধর্ষকদের সমর্থন কোথায় চলে গেলেন বলছি? আমাকে 10 মিনিট সময় দিতে হবে, উত্তর দিয়ে দেবো, সমস্ত উত্তর দিয়ে দেবো। এবং এটার উত্তর দেবো, হাঁসখালিশের বাচ্চা মেয়েটা চরিত্র হনন কে করেছিল? আপনি এখন নারী নারী বলছেন তো? হাঁসখালির বাচ্চা মেয়েটা চরিত্র হনন কে করেছিল? এটা আজকের বিষয় নয়, আজকের বিষয় নয়, আজকের বিষয় নয়। এটার দোষ বেটা মুসলমান, সম্মান নয়। আপনাদের মুখ্যমন্ত্রী, এক মিনিট, শুনুন, আমি ওনাকেও বলবো, আপনাকেও বলবো, কিন্তু এটা আজকের বিষয় নয়। খামাখা বিষয় ঘুরিয়ে দিয়ে লাভ নেই তো। প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত অস্বস্তিতে পড়েননি, আর তার দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এটাও বলেননি। আপনাদের দলের তরফ থেকে বলা হয়েছে, সৌগত রায় বলছেন, সৌগত রায় এটাও বলছেন আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আমার প্রশ্নটা এখানেই সৈকতবাবু, যে যদি সত্যি সত্যি একটা দল প্রত্যেক দিন দুর্নীতির অভিযোগে জর্জরিত একটা দল, অভিযোগে জর্জরিত বলছি আমি, প্রমাণ এখনো সত্যি হয়নি, সে দল পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করতে পারে, আবার অনুব্রত মণ্ডলের বাইরে অন্যরকম পলিসি নিতে পারে। আমার প্রশ্নটা এখানেই, এটা অসহায়ত্ব দলের, তারা সত্যি সত্যি কোনো ব্যবস্থা নিতে পারছেন না, নাকি তারা থই পাচ্ছেন না? মানে 17 কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়ে সেটা অ্যাটাচ করে দেওয়ার পর চাকরিটা ছেড়ে দিন। আমি বলছি সুকন্যা মণ্ডলের নামে ফিক্সড ডিপোজিটটা তো আছে, দেখা যাচ্ছে কি করেন সুকন্যা মণ্ডল। আমার তো ভীষণ ইচ্ছে যে আমিও চেষ্টা করব যে আমাদের কাছে রোজ এত বেকার যুবক যুবতী ফোন আসে, হয় না ওই যে আপনারা জানেন নিশ্চয়ই যে ইন্সপায়ারিং টকস হয় না, যে কি করলে দ্রুত জীবনে প্রতিষ্ঠা পাওয়া যায়। সুকন্যা মণ্ডল মাত্র 22 বছর বয়সে এই কোটি কোটি টাকা, 22 বছরের বয়সে আপনারা নিয়ে আসতে পারেন তো রাজ্যের কলেজ ইউনিভার্সিটিতে। সৈকতবাবু, আমি বলছি অনির্বাণদা, তৃণমূলের এটা অসহায়ত্ব। তুমি কোথায় কাকে বাদ দেবে? ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে কত শর্টকাট পলিসি পাবো। গোটা রাজ্যে যারা টিউশন পড়ায় তারা আন্দোলন করে যে যারা পার্মানেন্ট স্থায়ী শিক্ষক তারা যাতে প্রাইভেট টিউশনে না পড়ায়। তারা টিউশন পড়িয়েও মাস গেলে তাদের ইনকাম, তাদের একটা সংসার চালাতে পারছে না। একজন মন্ত্রীর মেয়ে, সে শুধু টিউশন পড়িয়ে 3.5 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছে। কোন সাবজেক্টে টিউশন পড়ায়? গোটা বাংলার বেকার যুবক সম্প্রদায় জানতে চায়। 2, আমি তোমাকে খুব ভাইটাল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলছি অনির্বাণদা। সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের মেয়ে, নিশ্চিতভাবে টেট পাস করেননি, ডিএলএড এর ট্রেনিং নেই, তারপরেও তিনি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছেন। আর একটা নাম তোমরা ওভারলুক করে যেতে পারো, কস্তুরী চৌধুরী। তিনি আর একটা মহান কাজ করেছেন। কি কাজ করেছেন? তিনি 50% এইচএসে তার নাম্বারটাও নেই। তুমি জানো যে এনসিআরটির রুলস অনুযায়ী বা প্রাইমারি কোন একটা ফর্ম ফিল আপ করতে গেলে এইচএসে 50% নাম্বার না থাকলে সে এলিজিবলই নয় পরীক্ষাটার জন্য। 2, 3 হচ্ছে আর একটা নাম, সুমিত মণ্ডল। আমি এতক্ষণ শুনছিলাম কেয়াদি আর রিজুদের তর্ক, কে কত বড় চোর, গলা ফাটিয়ে চিৎকার হচ্ছে। আমি বলছি সুমিত মণ্ডল, সুমিত মণ্ডলটা কে? অনুব্রত মণ্ডলের ভাই, ঠিক, কিন্তু সুমিত মণ্ডল হচ্ছে বিজেপি যুব মোর্চার সভাপতি। সুমিত মণ্ডল কে? ওখানে অমিতাভ, যিনি হচ্ছেন বিজেপির নাকি বর্তমানে রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, তার সঙ্গে একসঙ্গে অনুব্রত মণ্ডলের বাড়িতে বসে মিটিং করছেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, বীরভূম জেলার সভাপতি। এক মিনিট বলছি, শেষ করতে দাও। অমিতাভ চক্রবর্তী অনুব্রত মণ্ডলের বাড়িতে মিটিং করেছেন। আরে শেষ করতে দাও। অমিতাভ চক্রবর্তী অনুব্রত মণ্ডলের বাড়িতে, না না, আমি প্রশ্নটা করছি, উত্তরটা দাও। হ্যাঁ কি না বলো, আমাকে কেন হ্যাঁ কি না বলো। আরে বাবা, হ্যাঁ কি না জিজ্ঞেস করছে তো। আমি বলছি হ্যাঁ কি না উত্তরটা চাইছি। আমি একটা কেয়াদি কথা, আমাকে হ্যাঁ কি না উত্তরটা, আরে হ্যাঁ কি না বলুন। আমি বলছি অমিতাভ চক্রবর্তী এবং সুমিত মণ্ডলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রয়োজন হলে আমি এখনই তোমাকে দেখাতে পারি। বাড়িটার কথা বলছি আমি তো বলছি সুমিত মণ্ডল, অমিতাভ চক্রবর্তী বীরভূমে সুমিতের বাড়িতে বসে মিটিং করছে, যেটা হচ্ছে আমি অনুব্রতের পাশের বাড়ি, যেটা অনুব্রত
ওটা তোর পাশের বাড়ি এবং চাকরি দিচ্ছে কি বিজেপি যুব মোর্চার সভাপতি, তার চাকরি দিচ্ছে বেআইনি ভাবে তৃণমূলের জেলা সভাপতি। এটাই হচ্ছে এ রাজ্যের চোরদের মূল কেন্দ্রবিন্দু। তৃণমূল বিজেপি আমি আরেকটা কথা বলবো, ঠিক রিজু একদম সঠিক কথা বলেছে। গত পরশুদিন 15 আগস্টের দিন যেভাবে গুজরাটে ধর্ষকদের খুল্লা ছাড় দেওয়া হয়েছে, এটা গোটা দেশের গণতন্ত্রের পক্ষে লজ্জা। কিন্তু রিজু একটু মনে করে দেখো, কান্দুনি মনে পড়ে, ধর্ষিতার পিতা কাঁদতে কাঁদতে এই রাজ্য ছেড়ে চলে গেছে। রিজু একবার আমি এই সতীদের জবাব অনেক শুনে নিয়েছি। সিপিএম হচ্ছে ধোয়া তুলসী পাতা। আচ্ছা হয়ে গেছে, এবার জবাব আমার তিনটে প্রশ্ন, আমার মনে হয় আপনার কাছেও এতক্ষণে ক্লিয়ার। আমি এই তিনটে প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে যাবো, কোনটা মনে হচ্ছে? প্রথম কথা, এই যে আলোচনার মধ্যে থেকে আমরা মূল ইস্যুগুলো আমরা ভুলে যাচ্ছি। মূল ইস্যুগুলো হাইকোর্ট বলেছে কি বাংলাতে চাকরি পাওয়া যায় না টাকা ছাড়া। হাইকোর্টের টিপ্পণি, আমার নয়। বাংলাতে কোনো টিএমসির কর্মী ছাড়া কেউ চাকরি পাবে না, এটাও বাস্তব। বাংলাতে টিএমসি কর্মী ছাড়া কেউ আমফানের টাকা রিলিফ পাবে না, এটাও তো বাস্তব, আমরা দেখেছি, তোমাদের চ্যানেলই দেখিয়েছো। বাংলাতে এটাও সত্যি যে কেউ স্কোয়ার ফিটের টাকা না দিলে পরে কেউ নিজের বাড়ি বানাতে পারবে না, এটাও তোমার চ্যানেলেই দেখিয়েছো। পঞ্চায়েতে নমিনেশন ফাইল করতে গেলে টিএমসির প্রথম অধিকার, অন্য কোনো রাজনৈতিক দল নমিনেশন ফাইল করতে দেবে না। যখন টাকা যখন চাইতে যাবে কেন্দ্র সরকারের কাছ থেকে 1 লাখ কোটি টাকার হিসাব নিয়ে যাবে, যে আগের টাকা যা কি করলো সেটার হিসাব দেখাবো না, তোমার বাপের সম্পত্তি। এগিয়ে এরকম ভাবে সরকার চলে না। বর্তমানে যে পরিস্থিতি বাংলাতে রয়েছে সেটা হচ্ছে টোটাল একটা গভর্নমেন্ট চলছে যেটার এই মুহূর্তে মানে টোটাল পলিসি প্যারালাইসিস হয়ে রয়েছে। কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য জায়গাতে নেই। মুখ্যমন্ত্রী আজ নিজেই বলেছেন নতুন মন্ত্রিমণ্ডলকে যে তোমরা যখন ইয়ে করবে খুব সতর্ক হয়ে সরকারটা চালাও, কিন্তু সেই দিনটা চলে গেছে। পাবলিক পারসেপশন হ্যাজ চেঞ্জ। এই মুহূর্তে যেটা পাবলিক পারসেপশন রয়েছে যে কবে এই সরকারটা চলে যায় আর আমরা আবার সোনার বাংলাটা আমরা আমি আসবো, আমাকে জবাব আমি নিশ্চিতভাবে সুযোগ পাবেন। আমি একটু নির্মলা বাবুর কাছে যাবো। নির্মলা বাবু, আরেকটা পয়েন্ট রয়েছে, ছোট্ট করে বলে দেখুন, এই যে যখন দুর্নীতির অভিযোগগুলো আসছে, তুমি দুর্নীতি কোন স্তরে ধরবে? একটা রাজমিস্ত্রি 5 কোটি টাকার একটা বাড়ি বাগতুইতে, একটা কাউন্সিলর ক্যালকাটা কর্পোরেশনের, সে কর্পোরেশনে ঢুকে একটা 5 কোটি টাকার একটা পোর্শ গাড়ি নিয়ে, তাহলে দুর্নীতিটা কোন স্তরে ধরবে? তুমি পার্থ চ্যাটার্জিকে ধরবে, কাউন্সিলর লেভেল ধরবে, না পঞ্চায়েত স্তরে ধরবে? সব স্তরেই তো দুর্নীতি। কারণ আপনি বলছেন থই পাচ্ছে না, একদম থই পাচ্ছে না। বেশ, আচ্ছা আমি নির্মলা বাবুর কাছে যাই। নির্মলা বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, দেখুন এই মানে কোনো একটা এজেন্সি হয়, রাজ্যের পুলিশ অথবা সিবিআই বা ইডি, কেউ একজন গ্রেফতার করবে, তারপর তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেবে। এখন তার মানে তৃণমূল কংগ্রেসকে এতটা লুজলি প্যাক্ট কেন জিজ্ঞাসা করছি? ধরুন অনুব্রত মণ্ডলের মেয়ে যে চাকরি করেন একটা, আমি তার চাকরিটা ঠিক ভুল, টেট পাসের সার্টিফিকেট আছে কিনা সেটা বলছি না। রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন আরে চাকরি করে, যেটাই তো আমি জানতাম না, মানে তিনি শিক্ষকতা করেন, মানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। সৌগত রায় আজকে বলেছেন আমিও জানতাম না। তৃণমূলকে একটা মানে লুজলি প্যাক্ট আইসোটোপের মতো, যে কোনো মুহূর্তে পরমাণু বিভাজন বা সংযোজন ঘটে যাবে, বুঝতে পারছি না। দেখুন, তৃণমূল দলের সংবিধানে কিন্তু একেবারে পরিষ্কার বলে দেওয়া আছে যে দুর্নীতি হলে ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু তারা নেয় না, সেটা তাদের ব্যাপার। কিন্তু একটা জিনিস সাংবাদিক হিসেবে আমাদের যেটা মনে হয়েছে সব সময়, আমি যখন সাংবাদিকতা করেছি, আমি কংগ্রেস জমানায় সাংবাদিকতা করিনি পশ্চিমবঙ্গে, আমার বাম জমানা ছিল। আমি বাম জমানায় অনেক রকমের দুর্নীতি দেখেছি, সেগুলো আর তুলে ধরার দরকার নেই এখানে। কিন্তু তৃণমূলের একটা প্রশ্ন আমার কাছে বারবার আসছে, সেটা হচ্ছে যে 21শে জুলাইয়ের মঞ্চ হচ্ছে ওদের সব থেকে বড় মঞ্চ। সেই মঞ্চ যে মানুষটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে, তার নাম পার্থ চট্টোপাধ্যায়, 7 দিন বাদে সে দুর্নীতি পরায়ণ হয়ে গেল। এটা কি করে সম্ভব? ঠিক 7 দিন বাদে দুর্নীতি পরায়ণ সে হয়ে যাচ্ছে এবং তাকে পার্টি থেকে বহিষ্কার করা হচ্ছে, মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন নিশ্চয়ই চুপ বুঝেছিলেন, সাধারণ লোক যেটা বলছে, কিংবা তিনি জানতেন না। যদি তিনি না জানেন তাহলে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত কিনা? দলের মধ্যে দুর্নীতি চলছে এটা জেনেও উনি যদি ব্যবস্থা না নিয়ে থাকেন, তাহলে একমাত্র তার নৈতিক দায়িত্ব নিয়ে সরে দাঁড়ানো। একই রকম ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে, তিনি অভিযুক্ত নন। দলের জাতীয় কমিটির 8 জন নেতা, বিভিন্ন রকম তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। আমি বলছি না যে তদন্ত চলতে পারে না,
মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন, কি জানিয়েছেন, যে আইন আইনের পথে চলবে। যদি আইন আইনের পথেই চলে, তাহলে তৃণমূল নেতারা শুধু শুধু সিডিআই ইডির ওপর আঁচড় কামড় দিচ্ছেন কেন? আইনকে আইনের পথে চলতে দিন, তাদের নেতৃত্বের কথা শুনে নিয়েই চলুন। সেখানে প্রতিহিংসার কথা আসছে কেন? তাহলে তারা নেত্রীর কথাটা তারা অবমাননা করছে। এটা সাংবাদিক হিসেবে আমাদের মানুষের কাছে চোখে আঙুল দিয়ে দেখাতেই হবে, বেশ, এছাড়া আমাদের কোনো উপায় নেই। বেশ। রিজুবাবু হাত তুলছেন, একটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসছে রিজুবাবু। অনেকগুলো প্রশ্ন জমেছে আপনার জন্য, অনেকগুলো অভিযোগ। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর আপনার কাছ থেকে উত্তর নেওয়ার জন্য। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। রিজু দত্তের জন্য অনেকগুলো প্রশ্ন জন্ম হয়েছে, অনেকগুলো অভিযোগ। রিজুবাবু আপনি যদি উত্তর দেন এখন। দিচ্ছি, আমি প্রথমে কংগ্রেস থেকে শুরু করি। কংগ্রেসে কামরুলদা বললেন যে এখানে এই পরিস্থিতি প্যারালাইজ হয়ে গেছে, হ্যান ত্যান, ইডি এই করছে সেই করছে। তাহলে তাদের মনে করিয়ে দিই, এই কংগ্রেসই তো একসময় ভেঙে হলো ইন্দিরা কংগ্রেস, এখন হয়েছে ভাদ্রা গান্ধী কংগ্রেস। আর সেই কংগ্রেসের মা আর ছেলে, যাদের পৈতৃক অধিকার আছে এই কংগ্রেসের প্রেসিডেন্ট চেয়ারে বসার, তারা তো দুদিন আগে জেরার মুখে ছিল। আর তখন প্রিয়াঙ্কা গান্ধী কালো জামা পরে রুদালির মতো বুক চাপড়ে চাপড়ে কাঁদছিলেন দিল্লিতে, যখন অদিত চৌধুরী বাংলায় ইডিকে থ্যাংক ইউ মিছিল করছিল। তো এইগুলো শোভা পায় না। এবার এক সেকেন্ড কামরুল, এবার আমি বলিনি, তুমি আবার চলে যাবে, টপিক চেঞ্জ করে নেবে, রিপ্লাইটা শুনে নাও। প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা যাই বলো, টাকার পাহাড় কিন্তু ধরা পড়ে নেই। ন্যাশনাল হেরাল্ড কেসে দেশের স্বাধীনতা সংগ্রামীদের টাকা কোনো কাজকর্ম নেই, তার বাড়ি থেকে 17 কোটি এফডি ধরা পড়ে নেই। একটু দাঁড়ান, না, এগুলো ন্যাশনাল হেরাল্ডে যে স্ক্যামটা, সেখানে দেশের স্বাধীনতা সংগ্রামীদের টাকা আনতে গিয়েছিলেন সোনিয়া গান্ধী। গরু চোরে। আচ্ছা, এবার আসি না, স্বাধীনতা সংগ্রামের ফান্ডে পয়সা এলো কোথায়? এখন প্রশ্নটা ছিল চাকরি। বাংলায় তো সব মিলেমিশে একাকার। আমি আসছি বলতে দেবে কি? তোমার প্রশ্ন। আচ্ছা, এবার আমি গরু আজকে 1 ঘন্টা আজকে কি সিপিএম বলতে দিচ্ছে না কেন? সিপিএম বলতে দিচ্ছে না কেন? সাবজেক্টটা তো তৃণমূলের কয়লা চুরির চাকরি চুরি। সিপিএম আর ডাকা তৃণমূলের তো বালি চুরি। বুদ্ধবাবু আইকর সম্মান পেয়েছিল। বুদ্ধবাবু কত বড় ডাকা। ভালো কথা। সুজন চক্রবর্তী বই লেখো আগামী দিনে বাটি নিয়ে বসতে হবে, চুরি তো আর করতে পারবে না, দলটা উঠে যাবে। গণধর্ষণ গণহত্যার পরিচালক, তারা নীতি নৈতিকতার কথা বলছে। বই বিক্রি করো, দলটা চলবে। আর কয়লা চুরি হবে না, আর বালি চুরি হবে না, জেলে যেতে হবে। আমার আশেপাশে যে তিনজন আছে, এনার কিছু অস্তিত্ব আছে। 65টা বিধায়ক, এই দুটোই শূন্য, এদের আমি জবাব দিই না। আচ্ছা, এবার আসি গরু চুরিতে। গরু চুরির উত্তরটা দিয়ে দিই। গরু চুরি যেটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, গরু তো কোনো কীট পতঙ্গ নয় যে বর্ডারের ওপর দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। বর্ডার বিএসএফ দেখে, বিএসএফ এর একজন কমান্ডেন্ট গ্রেফতার হয়েছে, বিএসএফ জবাবদিহি করে অমিত শাহকে। তো যদি এই জেরার মধ্যে বিরোধী নেতা যাদেরকে ধরা হচ্ছে বা জেরা করা হচ্ছে, আমার মনে হয় অমিত শাহকেও জেরা করা হোক। তার তো আগের অভ্যাস এমনি আছেন। এটা তো হোম মিনিস্টার স্ক্যাম, কয়লা গরু সবই তো আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট। একটা ছোট প্রশ্ন রিজু। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, আমি গরুটা অনির্বাণ, আমার একটা প্রশ্ন শুধু, অনুব্রত অ্যারেস্ট হলো, বালির দাম গাড়ি প্রতি প্রায় 2000 টাকা হঠাৎ করে দাম পড়ে গেল কেন? 2600 টাকা কমে গেছে কেন? কমে গেছে রিজু জবাব যে 2600 টাকাটা ওখানে অলিখিতভাবে কালীঘাটের ট্যাক্স যেত, অনুব্রত ট্যাক্স যেত, সেটা এখন গায়েব হয়ে গেছে। সবাই বালি কিনছে, 2600 টাকা নয়। জবাবটা দেব, জবাবটা দিয়ে শুনো। আপনার কাছে প্রশ্নের উত্তর দেবেন, অবশ্যই বলুন। এইবার মন দিয়ে শুনো। এইবার এখানে তো বালির দাম পড়লো, পাথর যেগুলো বিল্ডিং তৈরি হয়, আমি তো একজন ইঞ্জিনিয়ার, আমি জানি দাম, ওটারও দাম কেন পড়ে গেল? পাকুড়ে গিয়ে একটা গাড়ি যদি তুমি কিনতে হয়, তোমাকে 2 বছর ওয়েটিং করতে হবে, নতুবা টিএমসি পার্টি ওয়াইজ হয়ে যাও, তোমার সঙ্গে সঙ্গে গাড়ি বেরিয়ে আসবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। ইউ ক্যানট ডিনাই দিস। দিস আর ফ্যাব্রিকেটেড ফ্যাক্ট। নো, ইউ ক্যানট ডিনাই দিস। বাস্তবটা হচ্ছে কি, যদি আপনাদের কাছে এই তথ্য থাকে, মানে শূন্য আর নিশ্চিহ্নকে বলছি, তাহলে আপনারা কি ইডি সিবিআই কে জমা দিন না। টিভির পর্দায় খাপ্পর চাই বসিয়ে কি হবে? আমরা আপনাদের আমি জবাব দেব। জবাব দিচ্ছি বাংলার মানুষকে। বাংলার মানুষকে আমি জবাব দিচ্ছি। দেখো ইডি তথ্য, মিথ্যে তথ্য পরিবেশন থাকবে, লালবাতি গাড়ি চড়বে, টাকা মারবে, চুরি করবে, আর জবাব দেবে ইডি। রিজু টাকা চুরি করবে, গার্লফ্রেন্ডের বাড়িতে সোনার বিস্কুট জমা করবে, আর জবাব দেবে ইডি। কি লাভ? সুজন চক্রবর্তী, বুদ্ধবাবু আগে জবাব দিন। আইকর সম্মান বুদ্ধদেব বচ্চন সত্যি আমাদের, তিনি জবাব দিন।
আগে। রিজু, জেলের ভেতরে রিজু, এইসব গল্প লিখে রিজু, দিন। সারদা, তখন রিজু, কাজ রিজু, থাকবে না। রিজু, চিটফান্ড নিয়ে প্রথম তদন্ত আপনাদের সরকার মানে এই রাজ্যের সরকার করছিল, যখন তদন্ত করছিলেন সিপিএম এর একজন নেতাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করলেন না কেন? আপনাদের হাতে তো তদন্তভার ছিল, প্রথমেই তো সিবিআই নেয়নি, সিবিআই কে আটকানোর জন্য তো আপনারা অনেকদিন সময় ব্যয় করেছেন, আদালত মামলা মোকদ্দমা হয়েছে। এই মাঝের সময়টাতে এই জানেন সুজন চক্রবর্তী, আপনারা জানেন কাদের কাদের কাছে আছে চিটফান্ডের টাকা, তবু তাদের ধরছেন না। আমি আবার আজকে না, কেন করছেন? আজকে না, অপরাধটা কেন করছেন? প্রথমবার আপনাদের দেখুন, টিভিতে দেখুন, দেখুন, কে আর দাবি করে- না, এক তদন্ত মিনিট। চলছে, কোন না, রিজু, তদন্ত বন্ধ হয়ে না, না, যায়নি। রিজু, এক মিনিট, এক মিনিট। সব নথি কালেক্ট রিজু, এক হচ্ছে। মিনিট, কে আর জানে- খুলবো, চিরকুটে চাকরি ভাই, খুলবো, রিজু, চাকরি রিজু, খুলবে, কালী ঘাটে খুলবে, খুলবে, আর খুলবে, খুলবে, আর সোনাইপুরে জমি বিক্রি হবে। কালীঘাটের বিষয়। আর দিদির পার্টি চলছে না, দিদির পার্টি শোনাবো এক মিনিট, শোনো, না, রিজুবাবু দেখুন, কেয়ারা বলছেন, অভিযোগ করছেন এই পাথর চুরি, বালি চুরি, গরু চুরির টাকা তারা নির্দিষ্ট করে অভিযোগ করছেন এদের কাছে আছে, এরা ভাগ পাচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আমার প্রশ্ন, আপনারা তদন্ত করার সুযোগ পেয়েছেন, এখন আর আপনাদের হাতে নেই, যখন সুযোগ পেয়েছেন, আর নেই বলবো কেন, এখনো তো এই রাজ্যের কয়লা মাফিয়াদের নানা মামলাতে তো আপনারা গ্রেফতার করছেন। এই তো কয়েকদিন আগে বারিক বিশ্বাসকে গ্রেফতার করলেন, যখন কয়লা কাণ্ডে সিবিআই এবং ইডি তদন্ত চালাচ্ছে, আপনারা প্যারালালি অ্যারেস্ট করছেন না যে তা তো নয়। চিটফান্ডের ঘটনা যদি জানেন সুজন চক্রবর্তীর কাছে টাকা গেছে কোনো চিটফান্ডে, বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে গেছে, অ্যারেস্ট করেননি কেন? আমি তো আবার আপনার টিভির পর্দায় বলছি, তদন্ত চলছে, সব নথি কালেক্ট হচ্ছে, একদিনে বোম ফাটবে। মানে 11 সুজন বছর- চক্রবর্তী 11 থেকে বছর ধরে, বুদ্ধদেব বাবু 11 বছর সব ধরে, আসতে হবে, 11 বছর ধরে, সবার ওই হাইকোর্ট 11 বছর ধরে তদন্ত। বেরিয়ে যাবে, কে- সব ওই হাত কাটা গেঞ্জি পরে সত্যি যেদিন দিদি কালীঘাটে জেলের ভেতরে থাকবে সেদিন হবে। সিপিএম এর নেতাদের এই নাটক বেরিয়ে যাবে সেদিন। আমি এই তদন্তে কোনো মানে বুঝতে পারছি না, আমি সত্যি এই তদন্তে কোনো মানে বুঝতে পারছি না। আমি কামরুজ্জামান বাবু আপনার কাছে আসবো, সংক্ষেপে একদম 10 সেকেন্ডে একটা সংক্ষেপ প্রশ্ন রয়েছে রিজুর কাছে। উনি বললেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রক, বিএসএফ অনেক কিছু তথ্যটা দিলেন। আমার খালি একটা খুব সহজ সরল প্রশ্ন, যে এই যে প্রোটেকশন মানি হিসেবে যে টাকাটা এনামুল হক ভায়া সাইগাল হোসেন হয়ে অনুব্রতর কাছে পৌঁছতো, যেটা শোনা গেছে 3 মাসে 6 কোটি টাকা, অর্থাৎ মাসে 2 কোটি টাকা, এই প্রোটেকশনটা কি না পুলিশ জিজ্ঞাসাবাদ করবেন না? পশ্চিমবঙ্গের পুলিশ, এই রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম কি? এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কে চালান? কেন অনুব্রত, যিনি একজন শুধুমাত্র একজন জেলার সভাপতি, তার এত ক্ষমতা, যে এই আন্তঃরাজ্য, আরে আমি কোনো মিস করিনি ভাই, আমার খালি প্রশ্নটা বলুন না, যে আন্তঃজেলা আন্তঃরাজ্য, আরে আপনারা তো ইউপি বিহার করে যাবে। আগে বলুন, আমার একটা কাউন্টার কোশ্চেন শোনো, আমার একটা কাউন্টার কোশ্চেন শোনো, আমার একটা কোশ্চেন শুনবে, ভাবে আসতো প্রোটেকশন মানিটা কি? একজন জেলা সভাপতির এত ক্ষমতা। আচ্ছা কেয়াদি, আমার একটা প্রশ্ন শুনে নাও না, আজকে তুমি বলছো তোমার কথা অনুযায়ী যে প্রোটেকশন দেওয়া হতো, গরু চুরিটা, আমার কথা হবে কেন? এনামুলের কথা বললাম। আচ্ছা এনামুলের কথা, এনামুল হয়তো তোমায় বলেছে, খুব ভালো কথা। বলেনি, আজকে গরুটা চুরি কখন হচ্ছে, স্মাগলিংটা কখন হচ্ছে, স্মাগলিংটা কখন হচ্ছে? গরু যদি আপনার কলকাতা থেকে বীরভূম যায়, তাহলে তো স্মাগলি পাচার হয় না, পাচারটা হচ্ছে যখন বাংলা থেকে বাংলাদেশ যাচ্ছে, তো সেটা কে দেখে? অনুব্রত মণ্ডলের জমিটা দাওনি কেন ভাই? তাহলে জমিটা দিচ্ছ না কেন? এখন বারবার যখন রাজনাথ সিং ছিলেন পর্যন্ত বলেছেন জমি দাও, ইন্টারন্যাশনাল মিসলিড একদম করবে না। আসল জিনিসটা যেটা গরু পাচারের যে প্রসেস নিয়ে আলোচনা করছে রিজু এবং কেয়াদি, তাতে আমার একটাই কথা মনে হচ্ছে, গরু ড্রোনে করে পাচার হতো না যাই হোক, আমার তাই মনে হচ্ছে, তাই না রিজু? 80-তে 80 না তো আমরা সবাই দেখেছি। আমার মনে হচ্ছে বীরভূমের ইলামবাজারের গরুহাট থেকে একটা গুলতি বসানো ছিল, ওই গুলতিতে গরু রাখা হতো, ছোড়া হতো, একবারে বাংলাদেশের উপরে গিয়ে পড়তো, দাঁড়িয়ে থাই থাই করে তালি বাজাতো গরু দেখে। আর পুলিশ তোমাদের কথা অনুযায়ী কি পুলিশ কি করতো? থাই থাই করে বীরভূম নদিয়া মুর্শিদাবাদে পুলিশ কি করতো? অযোধ্যা যেত কি করে? সীমান্ত যেত কি করে? তাহলে সীমান্ত অবধি গেলেও তো ওটা স্মাগলিং। আরে রাম তো ছিল না, রামান হলো কি করে? আমাদের রাম ছিল, আমাদের রাম ছিল। বীরভূম থেকে বাংলাদেশ যাওয়া যায় না, বোকা বোকা কথা তুমি বলছো। বীরভূম থেকে বাংলাদেশ সীমান্তটা কে দেয়? বীরভূম থেকে বাংলাদেশ যেত কি করে? আরে কি করে বোন বিএসএফ কি দাঁড়িয়ে ওখানে তালি বাজাচ্ছে? দারুণ বলতি। তালি বাজাচ্ছে তোমার রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কেন জমি দিচ্ছেন না? এই রাজ্যের পুলিশ মন্ত্রী জমি দিচ্ছেন না কেন? অপদার্থ তোমরা, তোমার মুখ্যমন্ত্রী অপদার্থ, হোম মিনিস্টার কোনো কাজে না, পৃষ্ঠপোষকতা করছে। বিএসএফ পাত্তা দাও না, বিএসএফ
জায়গায় করে তালি তোমরা জমি দিচ্ছ না কেন? কাদের স্বার্থে জমি দিচ্ছ? আসল কথা হচ্ছে, দেখো যে ক্যাটেল ব্যান যেটা ইন্ডিয়াতে রয়েছে, তার জন্য যে ক্যাটেল ওভার পপুলেশনটা হয়েছে ভারতবর্ষ জুড়ে, সেইটাতে বিজেপি সরকার কি করলো, তো ওখানে তো ক্যাটেল স্লটারটা ব্যান্ড আছে, এইবার ওখান থেকে সেটিং করে টিএমসির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বর্ডার ম্যানেজমেন্ট যেহেতু সেন্টারের মতো, ওখান থেকে চলে তৃণমূল বাংলাতে আসতো, বিজেপি নাকি ভাই ভাই, এই আবার নতুন তথ্য অনুব্রত, আর এখান থেকে বাংলাদেশে পাচার হতো। এইটা হচ্ছে আসল রিজুদের এবং কেয়াদের হাতাহাতির ঘটনা। আমি আর কেয়াদি সবচেয়ে বেশি মারামারি করছি, একদম কেন্দ্রের সরকার চালাচ্ছে, একদম রাজ্য সরকার, যারা দু জায়গায় অপ্রাসঙ্গিক তারা বলছে আমাদের মধ্যে তালমেল আছে, মানে মানুষও হাসছে হ্যাঁ করে। নির্মলা বাবু হাত তুলছেন, এক মিনিট শোনা যাচ্ছে না, আমি নির্মলা বাবুর কাছে যাই। নির্মলা বাবু বলুন, নির্মলা বাবু হাত তুলছিলেন, দল ভেঙে যেটা দল করেছে ওরা আমাদেরকে শিখাবে। আমি যাই, কংগ্রেস আমি নির্মলা বাবু হাত তুলছেন, নির্মলা বাবু চুরগুলো তো রাখিনি আমরা। প্লিজ নির্মলা বাবু ডাকাত মার ছেলে তো দিল্লিতে বসে কি করা যাবে? সে ঠিক আছে, এইখানে তো আর আমরা করিনি, দেখেছি। নির্মলা বাবু বলুন, প্লিজ বলুন। অনির্বাণ, আমার মনে হচ্ছে বিষয়টা আজকে তদন্ত নয়, কিন্তু আলোচনাটা তদন্তের দিকে চলে গেছে। তদন্তের মধ্যে চলুন, গরু কোথা দিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এগুলো আমরা নাইবা আলোচনা করলাম। আপনার বোধহয় প্রশ্নগুলো ছিল একটু অন্য, যে সিবিআই ইডি অ্যাকশন নেওয়ার আগে মমতা কোনো অ্যাকশন নেন না কেন? আমি যদি খুব ভুল না বুঝে থাকি। একদমই তাই। ঠিক আছে, আমার প্রশ্নটা সেইখানেই। আজকে যদি তৃণমূল দলের জাতীয় কমিটির 8 জনের বিরুদ্ধে তদন্ত চলে, কোনো সময় তারা হয়তো ধরা পড়বেন, কেউ হয়তো ধরা পড়বেন না, তখন মমতা অ্যাকশন নেবে। আমার সাংবাদিক হিসেবে একটাই প্রশ্ন মমতার কাছে, সেটা হচ্ছে উনি তো দলের সুপ্রিমো, সবকিছু ওনার কন্ট্রোলে। তা এই যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তারা আপাতত দল থেকে সরে দাঁড়ান। উনি অন্তত সেটা করুন যে এদেরকে সরিয়ে দিন, তারপরে নিজেদেরকে পরিষ্কার করে তারা আবার দলে ফিরে আসবে। এই কাজটা উনি করছেন না কেন? এটা তো ওর কাছ থেকে আমরা সাংবাদিক হিসেবে আশা করতেই পারি। আমার এই প্রশ্ন একদম এই ছোট প্রকাশে দেখা গেল, কিন্তু ওদেরকে এখনো দলে রেখেছে। এই একই প্রশ্ন আমরা সব রাজনৈতিক দলগুলোর কাছেও করেছিলাম, তাদের কে কি প্রতিক্রিয়া দিলেন একবার শুনেন। বাবু বয়স হয়ে গেছে তো, কখন কি বলেন বুঝতে পারি, দলের নীতি সম্পর্কে ওনার জ্ঞান নেই মনে হয়। 0.5% যদি কোথাও কোনো ভুল থাকে সংশোধন করা হচ্ছে, আইনের প্রশ্ন থাকলে আইনের পথে চলবে। দল কোনো অবস্থায় কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না, কিন্তু এই 0.5 যদি কোথাও কোনো ভুল থাকে সেটাকে সামনে রেখে কুৎসা করে 99.5% যে কাজটা হচ্ছে সেটাকে যারা খাটো করতে চাইছেন সেটা সম্পূর্ণভাবে ভুল হচ্ছে। দলের খুব স্পষ্ট অবস্থান, কোনো অবস্থায় কোনো অনৈতিক কাজ বা অন্যায় কাজকে কোনো অবস্থায় দল সমর্থন করবে না, প্রশ্রয় দেবে না। তাদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো বানানো হবে। তৃণমূলের সমর্থকরা তাদের খুব রেগে গেছে, বলছে আমরা যারা তৃণমূলকে সরকারে নিয়ে এসেছি, তৃণমূলের কাণ্ড কারখানায় নেতাদের আমরাই সবচেয়ে বড় সমালোচক। এত বড় সাহস সৌগত রায় সমালোচকদের গায়ের চামড়ায় জুতো করবার কথা বললেন। ঘাবড়ে গেছেন সৌগতবাবু, ধরা পড়ে গেছেন এবং ঘাবড়ে গেছেন। ঘাবড়ে গিয়ে হঠাৎ এখন বিবেক ভাব করছেন। ঘাবড়ে গিয়ে বিবেক ভাব করছেন সৌগতবাবু, এটা হচ্ছে সুজন চক্রবর্তীর বক্তব্য। আমি কুণালবাবুর বক্তব্যটাকেই নিই, আমি সেটা নিয়ে আপনাদের কাছে প্রত্যেকের কাছে 30 সেকেন্ড করে আসবো। শেষ 30 সেকেন্ড আমি শেষ 30 সেকেন্ড প্রত্যেকের কাছে এটা নিয়ে আসবো। নির্মলবাবু, যদি কুণালবাবু কথাটাকে আমি ধরে নিই 0.5%, তাহলে সেই 0.5%-এর এখনো পর্যন্ত যে আমি বহিঃপ্রকাশ দেখেছি, একজনের কাছ থেকে 52 কোটি, আরেকজনের কাছ থেকে 17 কোটি। এরপরে 99.5% লোকে শূন্য ভাববেন না ঐকিক নিয়মে অন্য অঙ্ক কষবেন? কামরুজ্জামান বাবু, আপনার কাছ থেকে শুরু করি। দেখুন, প্রথম কথা হচ্ছে কি, এই যে আলোচনাটা হচ্ছে বা যেটা কুণালবাবু বললেন বা সবাই মানে রাজনীতিবিদরা বলছেন এই কথাটা, আলটিমেটলি ইন্ডিয়া এগেনস্ট করাপশন ইউপিএ সরকারকে সরিয়েছিল 2013-তে, একমাত্র একটা করাপশনে, যে সেই করাপশন চার্জেস কিন্তু আজ অবধি কিন্তু প্রমাণ হয়নি, চাहे কয়লা কেলেঙ্কারি হোক, চাहे 2G স্ক্যাম হোক। কিন্তু এই জায়গাটায় প্রমাণটা কি হয়েছে, যেটা হোয়াট মিটস দ্য আই দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা চোখে দেখেছি, পাহাড় প্রমাণ টাকা বেরিয়েছে, এফডি বেরিয়েছে, ভুয়ো চাকরি দেওয়া হয়েছে,
অসংখ্য সম্পত্তি পাওয়া গেছে, এইগুলো হচ্ছে আসল, দ্যাট ক্যান নেভার বি ডিনাইড। বেশ, সৈকত গিরি 0.5%, আমি কুণালবাবু কথা ধরে বলছি, 0.5% মানে 69 কোটি, শুধু টাকায় বলছি। আর কুণালবাবু আমাদের বিশ্বাস করতে বলছেন 99.5% মানে শূন্য। সম্ভব? দেখুন, আমি একটা কথা বলি, যে কুণাল দা আজকে স্টেটমেন্ট দিচ্ছে আপনার স্মরণে রয়েছে, সেই কুণাল ঘোষ যখন পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে দলের মধ্যে মুখ খুলেছিল সংবাদ মাধ্যমের সামনে, তাকেই দল 48 ঘন্টার জন্য ক্লোজ করেছিল। তার মানে ভয়টা কত দূর ভেতরে। আসলে দলের মধ্যেও যারা দুর্নীতির প্রশ্নে কথা বলবার চেষ্টা করছে তাদেরকেই দল কোণঠাসা করছে। আর কিছুক্ষণ আগে রিজু খুব অদ্ভুত যুক্তি দিয়েছিল যে কলকাতা থেকে বীরভূম গেলে সেটা স্মাগলিং নয়, বীরভূম থেকে বর্ডার অবধি গেলে সেটা স্মাগলিং নয়। দেখো, বিজেপির বিরুদ্ধে আমাদের বহু বক্তব্য রয়েছে, কিন্তু আচ্ছা, গরু, কয়লা, সোনা, আমার চাকরি, প্রাইমারি, এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি, ভ্যাকসিন, তোমার এখানে ওই যে তোমার কি বলে ব্লিচিং পাউডার, এগুলো চুরি হবে, তার জন্য ইডির কাছে কৈফিয়ত চাইবো, এই রাজনীতি বামেরা করে না। বামেরা বলছে তৃণমূলকে আগে এই চুরিদের, চোরেদের হাত থেকে রাজ্যটাকে রক্ষা করতে হবে, তারপর বিজেপির কথা গোটা দেশের রাজনীতিতে আমরা। সময় শেষ। রিজুবাবু, আপনার কাছে ওই একই উত্তর চাইবো। আমার একটাই প্রশ্ন, যে যদি 0.5% মানে 69 কোটি হয়, তাহলে 99.5% মানে শূন্য, এটা আমাদের বিশ্বাস করতে বলছে। আমরা বিশ্বাস করব। পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যের মানুষ বিশ্বাস করবেন তো? করে নেবেন তো? পঞ্চায়েত নির্বাচনের সময় বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার ভোটে জিতিয়েছে। আর যারা শুধু টিভির পর্দায় মানে প্রাসঙ্গিক আর মানুষের জনগণের কাছে অপ্রাসঙ্গিক, তারা টিভির পর্দায় গলা জোর করে চেঁচায়। আমি শুধু এইটুকুই কথা বলবো বাংলার মানুষকে, আপনারা আমাকে আর কাটবেন না, অন্যদের যে কাটসিটা দিয়েছেন আমাকেও দিন। আমি বাংলার মানুষকে একটাই কথা বলবো, আপনারা মাথা উঁচু করে আমাদের ভোট দিয়েছেন, আমরা মাথা নিচু করে পরিষেবা দেবো আপনাদের। দুর্নীতির সাথে যারা জড়িত, প্রতিহিংসার রাজনীতি না, যারা কোর্টে প্রমাণিত দুর্নীতির সাথে জড়িত, তৃণমূল কংগ্রেস তাদের সাথে আপোষ করবে না। প্রমাণিত না, অনুব্রতর মেয়ে বেআইনি ভাবে চাকরি পেয়েছে, এটা চুরি নয়, এটা প্রমাণিত নয়। ফেল মানে পাস করেনি, চাকরি হচ্ছে, এটা প্রমাণ না। এই কুণাল ঘোষের কথা আজকে অনির্বাণ আপনি কোট করে প্রশ্ন করলেন। এই কুণাল ঘোষ কিছু বছর আগে কি বলেছিলেন, যে সারদার সবচেয়ে বেনিফিশিয়ারি কে? সেই কুণাল ঘোষ আজকে আবার অন্য কথা বলছেন, অন্য সুরে সুর গাইছেন, এবং পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে বিশ্বাস করবে। উনি বলেছিলেন সারদার সবচেয়ে বেনিফিশিয়ারি যার নাম, তার নাম মমতা ব্যানার্জি। আর আজকে উনি বলছেন যে এটা শুধুমাত্র 5%, 0.5%। ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। আমি এত দুর্নীতি কথা বলছি না। এই দুদিন আগে 15ই আগস্টে এই নিউ টাউনে 125 ফুট একটা পতাকা লাগানোর জন্য একটা দড়ি, সেই দড়িটা পর্যন্ত চুরি করে নিচে তৃণমূল। এই হেন কি দৈন্যদশা চিন্তা করুন। দড়ি চোর তৃণমূল। আমি নির্মল বাবুর কাছে যাবো। নির্মল বাবু 30 সেকেন্ড। কুণাল বাবু যে কথাটা বললেন আমি সেটাই বলছি। উনি যেটা বলছেন আইন আইনের পথে চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলেছেন, আইন আইনের পথে চলবে। তাহলে দল কিসের পথে চলবে? দল কি আইনের বাইরে? দলের মধ্যেও তো রয়েছে। দল নিজের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? সিবিআই ইডি ব্যবস্থা নেবে তার জন্য বসে থাকা, এইটা কেন? এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিচ্ছেন না, এটা কিছুতেই উনি উত্তরটা দিচ্ছেন না। এই উত্তরটা ওকে দিতে হবে। বেশ, সময় একেবারে শেষ। আমার সঙ্গে উপস্থিত যারা ছিলেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাবো। কেয়া ঘোষ, রিজু দত্ত, সৈকত গিরি, কামরুজ্জামান চৌধুরী এবং নির্মল মুখোপাধ্যায়। নিশ্চিতভাবে একটু সততার খেলা হোক রিজু বাবু, আমরা চাইবো বিতর্ক পর্ব এখানে শেষ করছি। ফিরছে ছোট্ট বিরতির পর, সঙ্গে তখন রিপাবলিক বাংলা। অনির্বাণের অগ্নিবাণ আজ এ পর্যন্ত। এরপর চোখ রাখুন সোজাসুজি শোনায়।